বুড়ো বয়সে সন্তানদের বোঝা হতে না চাইলে এই 5টি কাজ করবেন। নাম্বার 1, নিজের জন্য সঞ্চয় করুন, কারণ বুড়ো বয়সে আপনার সন্তান আপনাকে দেখবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। নাম্বার 2, আগেই সকল সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগাভাগি করে দিবেন না। নাম্বার 3, কোনো বিষয়ে আপনার সন্তানের উপর নির্ভরশীল হবেন না। নাম্বার 4, সন্তানের অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না। নাম্বার 5, আপনার সন্তানকে ছোটবেলা থেকেই একজন সৎ এবং আদর্শ মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পুরো ভিডিও জুড়ে থাকবেন। আশা করছি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই। যেহেতু গ্রামে বাড়ি, প্রতিদিন হাঁস মুরগি গরু ছাগল তো আমার ভিডিওতে থাকবেই। আর হাঁস মুরগি ছাড়া থেকে আজকের ভিডিও শুরু করেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার এই হাঁস মুরগি গরু ছাগল অনেক পছন্দ করেন, আর তাই আমি আমার ভিডিওতে এই হাঁস মুরগি গরু ছাগল নেওয়ার চেষ্টা করি। তো দুঃখের বিষয় আমার বড় হাঁসগুলো এখন আবারও পুকুর থেকে বাড়ি আসতেছে না, যে কারণে হাঁসাটা আমরা খেয়ে নিলাম যে তাহলে হাঁসগুলো বাড়িতে আসবে। 2-3 দিন ঠিকই আসছিল, কিন্তু এখন আবারও আসতেছে না। আজকে 10-12 দিন থেকে পুকুরেই থাকে হাঁসগুলো। আর এখন কিভাবে বাড়ি নিয়ে আসবো সেটাও বুঝতেছি না, কারণ পুকুরটা অনেক বড়। তো জানি না হাঁসগুলো কবে আসবে। আসলে চিন্তা করতেছি যে এইবার বড় যে 3টা হাঁস আছে ওই 3টাকে বিক্রি করে দিব। তারপর মাঝারি হাঁসগুলো দেখি আসে কিনা, যদি না আসে তাহলে ওইগুলোকেও বিক্রি করে দিব। তো আমার এক প্রিয় আপু ভিডিও করতেছে না, বাংলাদেশি মম চাঁদপুর আইডি থেকে যে আপুটা ভিডিও করত, সোহেলি আপু, জানি না উনি কি কারণে ভিডিও করতেছেন না। উনি যেখানে আছেন সুস্থ থাকেন, এই দোয়াই করি। ফ্যামিলি সহ যেন সবাই সুস্থ থাকেন। তো লুবনা আপুর কাছ থেকে জানতে পারলাম যে উনি কোনো একটা কারণে এখন আর ভিডিও করবে না। তো আশা করছি যখন ওনার ফ্যামিলিগত সমস্যার সমাধান হবে তখন উনি আবার ফিরে আসবে, এই দোয়া করি। তো আপুটা কিন্তু খুব ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগে। তো আপু, আপনি যেখানে থাকেন না কেন, আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল আপনার জন্য। তো আমার ভিডিওর মধ্যে বাইরে থেকে বিভিন্ন প্রকারের আওয়াজ আসে, সেটার কারণ যেহেতু টিনের ঘর আর টিনের উপরে গাছ আছে, এজন্য যখন তখনই ছোট ছোট ডালগুলো ভেঙে পড়ে, আর ওই আওয়াজটাই আপনারা হয়তো বা শুনতে পান। তো এই জন্য আমি সরি বলে নিচ্ছি। প্লিজ আপনারা এই শব্দটাকে একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো আজকে পান্তা ভাত খাবো। এইখানে আলু ভর্তা করে নিয়েছি, আর ভেন্ডি ভাজি। ভেন্ডি ভাজিটা ইচ্ছা করে একটু পোড়া পোড়া করে নিয়েছি, কারণ এভাবে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। তো আমার কখনোই ভাত বা তরকারি কোনোটাই নষ্ট হয় না, কারণ আমি হিসাব করে রান্না করি। তো আজকে কয়েকদিন যাবত 2টা কারণে আমাদের ভাত থেকে যাচ্ছে, এই জন্য পান্তা খাইতে হচ্ছে। একটা কারণ যেহেতু হাঁসগুলা বাড়িতে আসতেছে না, এই জন্য কিছু ভাত থেকে যায়। আর দ্বিতীয় কারণ গত রাতে আমরা ভাত খাই নাই, এই জন্যই ভাত রয়ে গেছে। তো কেন ভাত খাই নাই ওইটা একটু পরে আমি বলতেছি। তো এখন খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমি ঘরটা আজকে ঝেড়ে নিচ্ছি, যেহেতু আমি ঈদ উপলক্ষে ঘরের কোনো কাজই করি নাই। আর এই জন্য ঘরটা এখন ঝেড়ে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে বলতেছি প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আমি আবারও বলছি, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো মনের মধ্যে কষ্ট জমা নেই এরকম লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে, হয়তো বা কম বেশি অনেকের মনেই কষ্ট জমা থাকে। ঠিক তেমনই আমারও মনের ভিতরে অনেক কষ্ট জমা, অনেক কথা জমা আছে। সেগুলো না হয় নাই বললাম। রিসেন্ট যে আমার সাথে হয়েছে সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি। তো গতকালকে আমার এক ফ্রেন্ড, পরিচিত ফ্রেন্ড, ঢাকায় আমরা যখন ছিলাম তখন পরিচিত হয়েছিলাম। যদিও ঢাকায় পরিচিত হওয়া, কিন্তু উনি আমাদের এলাকার এই মেয়ে। ওনার শ্বশুর বাড়ি গাইবান্ধা, আর ওনার বাপের বাড়ি আমাদের এলাকায়, একই থানায় বাড়ি আমাদের। তো ওনার সাথে কিভাবে পরিচয় হয়েছে ওইটা না হয় অন্য কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো উনি গত কুরবানিতে আমাদের বাড়িতে আসছিল, আমি দাওয়াত করছিলাম। তো এইবার উনি একটু অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। তো উনি বলেছে যে ভাবি আপনি আসে আমার সাথে দেখা করে যান। তো আমি যাওয়ার জন্য কথা দিয়েছি। আর খান সাহেবের সাথে আগেই আলোচনা হয়েছে যে ওনারা যদি না আসে তাহলে আমরাই যাব ওনার সাথে দেখা করতে।
তো আমরা যেহেতু একসাথে দিনের বেলা কোথাও যেতে পারি না, এই জন্য আমি বলতেছিলাম যে হচ্ছে সন্ধ্যার পরে আমরা যাব, তখন তো আর গরু ছাগল বাইরে থাকবে না। তো যেই ভাবা সেই কাজ। আমি এখন বলতেছিলাম যে হচ্ছে আজকে শেষ আসরে গরুগুলো উঠায় রাখেন, আর যে 2টা মুরগি বাইরে থাকবে ওগুলো হচ্ছে মা উঠাইতে পারবে, যেহেতু আমার বাপের বাড়ি কাছেই, মা তো আসতে বললেই আসবে। তো উনি হঠাৎ করে বলতেছে যে আমি যাব না। এইদিকে কিন্তু আমি কথাও দিয়ে ফেলেছি ওনাকে যে হ্যাঁ আমরা সন্ধ্যার পরে যাব। আমার হাজব্যান্ড এমন একজন মানুষ, যদি কোনো বিষয়ে না বলে তাহলে উনাকে যত বলি কোনোটাতেই হ্যাঁ করানো যাবে না। তো আমি আর কোনো কিছু বলি নাই, মন খারাপ করে বসে আছি। তো উনি হচ্ছে গরু ছাগল উঠানোর পরে দেখতেছি উনি কথা বলতেছে না। তো আমরা যেহেতু প্রতিদিন হচ্ছে সন্ধ্যার পরেই রাতের ভাতটা খেয়ে নিই, তো আমি ভাত খাওয়ার জন্য বললাম, বলতেছে যে আমি খাবো না, তুমি খেয়ে নাও, মানে অন্যরকম আর কি, রাগ রাগ একটু ভাব। তো ভাবে বাজারে চলে গেল রেডি হয়ে। তো বাজার থেকে এসে হচ্ছে মানে দরজার সামনে প্রতিদিন যেভাবে ডাক দেয় ওইভাবে আর ডাকলো না, একটু গলার আওয়াজ করলো, আমি বুঝতে পারলাম। তখন দরজাটা খুলে দিলাম। তখন উনি হচ্ছে কাপড় চেঞ্জ করে আবার শুয়ে পড়লো। তো আমি হচ্ছে কোনো বিষয়ে যদি উনি এরকম রাগ করে থাকেন তাহলে আমি কিন্তু ওনাকে বারবার রিকোয়েস্ট মানে করতে পারি না। অনেকে আছে না যে রিকোয়েস্ট করে করে হচ্ছে রাগটা ভাঙায়। তা আগে পরে এরকম অনেকবার হয়েছে, মানে অনেকবার কথা বলেও কোনো লাভ হয়নি। তো এবার হচ্ছে আমি আর রিকোয়েস্ট করিনি, আমিও শুয়ে পড়ছি। তো আমি হচ্ছে খিদা সহ্যই করতে পারি না। সারাটা রাত হচ্ছে উনিও না খেয়েছিল, আমিও আর কি খাই নেই। খিদা তো ওনারও লাগছে, কিন্তু আমি তো সহ্য করতে পারি না। অনেক কষ্টে কেটেছে রাতটা, মানে কিছুতেই ঘুম আসতেছিল না। আর হচ্ছে আমার শরীর বর্তমানে এতটাই দুর্বল, এই বয়সে হচ্ছে আমার বুড়া মানুষের মতো প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। জানি না কি কারণে এমন হয়েছে, মানে হচ্ছে কোনো কাজ করতে গেলে, যেমন তরকারি যখন কষাইতে যাই তখন হাতে কুনোর মধ্যে হচ্ছে অনেক ব্যথা লাগে, তরকারিটাও কষানোর মতো শক্তি গায়ে নেই। কথা বলতেছি, আপনারা হয়তো বা বুঝতেছেন, আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে শুধুমাত্র দুর্বলতার কারণে। তো এগুলো কথা অন্য কারণে বললাম, কারণ একটা কথা বলতে গেলে এর মধ্যে আর অনেকগুলো কথা বলে ফেলতে হয়, না হলে আপনারা বুঝবেন না। তো এরকম হচ্ছে আমার সাথে অনেকবারই হয়েছে। আমি যে ওনাকে কথা দিলাম তাহলে এখানে আমার কোনো মান সম্মান থাকলো না, কিন্তু আমি এই বিষয়ে ওনাকে বেশি করে বলতেও পারবো না, বলতে গেলে হচ্ছে অনেক অনেক বড় কিছু হয়ে যাবে। আর আমি যেহেতু কোনোদিনও ঝগড়া করি নেই, তর্কও করি নেই, আমাদের হচ্ছে ঝগড়া তর্ক করতে লাগে না, এভাবে উনি সামান্য বিষয়ে রাগ করেন। তো এই জন্য হচ্ছে সারা রাত কাঁদছি আর ভাবতেছি যে আমি এত স্যাক্রিফাইস করি, কিন্তু হচ্ছে আমি সামান্য, এখানে তো কোনো আনন্দ উল্লাসের জন্য না, জাস্ট ওনার সাথে একটু দেখা করতে যাওয়ার কথা ছিল। তো আমি তো কথা দিয়ে ফেলেছি, এখন হচ্ছে না গেলে কেমন ভাববে। যদি না যাইতে চাইতো তাহলে হচ্ছে আগেই যদি বলতাম যে আমরা যাব না, বিভিন্ন অজুহাত দেখাইতাম, তাহলে আর হচ্ছে কোনো সমস্যা ছিল না। যেহেতু কথা দিয়ে ফেলছি আর এখন উনি যাবে না, আমাকে যাইতে বলতেছে। তো এইভাবে কি আর একা একা যাওয়া মানে সম্ভব, মানে যাইতেও ইচ্ছা হচ্ছে না। তো এইটাই ভাবতেছিলাম যে হচ্ছে আমার কথার মানে ছোটবেলা থেকে এইভাবেই, মানে আমার কথার কোনো মূল্যায়ন কেউ দেয় না। এই জন্য হচ্ছে আপনাদের সাথে বলার একটাই উদ্দেশ্য, মানে আমি যে আমার মনের কথাগুলো কার সাথে বলবো সেই মানুষটাও আমার এমন মানুষ নেই, যে কোনো একজনের কাছে হয়তো বা বললে মনটা একটু হালকা হয়। তো আপনাদের সাথে যে আমি এই কথাগুলো বললাম, আপনারা আবার মাইন্ডে নেবেন না যে হাজবেন্ডের বদনাম করতেছি। উনি যে সব বিষয়ে হচ্ছে এরকম সেটাও না, কিছু কিছু বিষয় এমন ছোট ছোট বিষয় নিয়ে অনেক মানে অন্যরকম করে, তখন খুব কষ্ট পাই। কাচের গ্লাস যেরকম হচ্ছে ভেঙে গেলে ওটাকে আর যতই সরি বলি বা হাত পা ধরে ক্ষমা চেয়ে নিই, সেটা কিন্তু আর জোড়া লাগবে না। সেরকম হচ্ছে একজন ওয়াইফের মনটাও ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না, পরে যত সরি বলুক বা যত ক্ষমা চেয়ে নোক, ভেঙে গেলে সেই মন কিন্তু আর জোড়া লাগে না। তো এরকম আরো অনেক কষ্ট আছে, যেটা হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য হচ্ছে উনি মানে আমরা দুজনে রাতে ভাত খাইনি, আর ওই ভাতগুলোই ছিল। উনি হচ্ছে এমন একজন মানুষ, ওনার কথা মতো যদি চলি তাহলে আমার কোনো দোষ নেই, ওভাবেই চলি। চলতে চলতে হয়তোবা কোনো, আমারও তো একটা মন আছে, কোনো এক সময় হয়তোবা আমি একটু আমার ইচ্ছা মানে প্রকাশ করার চেষ্টা করি, আর সেটা কখনোই করতে পারি না। এই যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ঘরের কালার করছি, এইটা আমি আজকে আমার ঘরে 2 বছর হয়ে যাচ্ছে, তখন থেকে রংটা আনার জন্য বলতেছি। যখন উনি নিয়ে আসছে তখন আমাকে বলতেই হয়নি, এটা কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী আনা হয়নি, ওনার ইচ্ছা হয়েছে তখন নিয়ে আসছে, আর আমি যখন চাইছি তখন কিন্তু দেয় নেই। এরকম অনেক কিছুই আমার সংসারের মানে যে 2-1টা জিনিস আছে, এগুলো কিন্তু আমি চেয়ে নিতে পারি নাই, ওনার যখন ইচ্ছা হয়েছে ঠিক তখনই নিয়ে আসছে, তাতেই আমি খুশি আলহামদুলিল্লাহ। যেভাবে আছি ভালো আছি, কিন্তু আমারও তো একটা মন, আমারও মাঝে মাঝে চায় আরো 10 জনকে যখন দেখি যে কিভাবে চলে, আমারও তো মন চায় ভাবে চলতে। কি আর করার, উপরওয়ালা যেভাবে দিন নিচ্ছে সেভাবেই যেতে হবে। তো বলতে বলতে হচ্ছে আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম। প্লিজ আপনারা কেউ নেগেটিভ ভাবে বিষয়টা নেবেন না, আমার মনের কষ্টটা এটাই আপনাদের সাথে প্রকাশ করলাম আর কি। মানুষ যেমন ছোটবেলা হচ্ছে নানা নানি, দাদা দাদি, মামা মামি, খালা খালু বা ফুপা ফুপু বা অন্যান্য যে কোনো আত্মীয়র বাড়িতে যতই হচ্ছে দাওয়াত খাক না কেন
বা সুন্দর করে খাওয়াক না কেন, মায়ের হাতে না খেলে যেমন হচ্ছে মানে তৃপ্তি পায় না, ওইরকমই হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ছেলে মানুষ যখন হচ্ছে বিয়ে করে বা ওয়াইফের হাতে না খেলে হয়তো বা সেই রকম তৃপ্তিটা পায় না। তো এই জন্য হচ্ছে আমরা ঈদের দিন যেহেতু আমি আমার মায়ের বাসায় খেয়েছি, ভাইয়া দাওয়াত দিয়েছিল, কিন্তু হচ্ছে মনে হচ্ছে তেমন একটা হয়তো বা আমার হাজবেন্ড তৃপ্তি পায়নি। এই জন্য হচ্ছে নিজ হাতে রান্না করে আজকে হচ্ছে ভুড়ি রান্না করলাম। ভুড়ি হচ্ছে ওইখান থেকেই দিয়েছিল, তো ভুড়ি রান্না করলাম। আমি যেভাবে রান্না করি সেভাবেই হচ্ছে শেয়ার করলাম। তো ভুড়ি সম্পর্কে বিস্তারিত বলতে পারলাম না। আপনারা যদি পারফেক্ট ভাবে হচ্ছে গন্ধবিহীন ভুড়ি রান্না করতে চান, টিপস সহ দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিওটা, আপনারা চাইলে হচ্ছে দেখে নিতে পারেন। তো নিজ হাতে হচ্ছে হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করে খাওয়াইতে পারলে হয়তো বা প্রত্যেকটা ওয়াইফের অনেক ভালো লাগে। সেরকম আমিও, যেহেতু আমার হাজবেন্ডের তেমন ইনকাম নেই, তাই হচ্ছে তেমন কিছু বাজার করে আনতে পারে না, আর ওই জন্য হচ্ছে ভালো মন্দ রান্না করতে পারি না। কিন্তু থাকলে হচ্ছে অবশ্যই আমি রান্না করি, ওনার পছন্দ অনুযায়ী সব রান্না করার চেষ্টা করি, উনি যেভাবে বলে ওভাবেই রান্না করি। তো আমরা সব সময় হচ্ছে গরুর ভুঁড়ি, গরুর পায়া আর হচ্ছে হাঁসের গোস্ত সবসময় চালের রুটি দিয়েই খেয়ে থাকি। আর ওই জন্যই হচ্ছে আজকেও চালের রুটি বানিয়ে নিলাম, কারণ আমার হাজবেন্ডের হচ্ছে ভুঁড়ি দিয়ে চালের রুটি খুব পছন্দ, আর আমি হচ্ছে নিজ হাতে বানিয়ে সুন্দর করে খাওয়াইতে পারছি, এই জন্য আমার কাছে হচ্ছে অনেক ভালো লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এক গাদা থালা বাসন হয়েছে, ওইগুলো হচ্ছে অফ ক্যামেরায় আমি ধুয়ে নিলাম। তো আমি জানি না কেন আমার কাছে এত থালা বাসন জমা হয়, রান্না করতে গেলে আমার কাছে অনেকগুলো থালা বাসন হয়ে যায়, কিভাবে জানি না। এখন হচ্ছে দুপুরে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওইগুলো হচ্ছে এখন বিকালবেলা ভাঁজ করে নিচ্ছি। তো আমি যেভাবে কাজকর্ম করে থাকি ওইগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আমার কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে। তো আমি হচ্ছে আমার প্রিয় আপুদের মতো সুন্দর করে হয়তো বা গুছিয়ে করতে পারি না, আমি যেভাবে করি ওভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি হচ্ছে কাপড় কোথায় কিভাবে কষ্ট করে রাখি ওইটা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো আজকে হচ্ছে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। তো এই জন্য হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি আপনি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ ধৈর্য সহকারে আপনি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।